সন্তান, তুমি যে সত্যটাকে জানতে চেয়েছো সে সত্য আমার ব্যাগের মধ্যে লুকিয়ে রয়েছে। দেখান, আমি আজ সত্যি ধৈর্য ধরে থাকতে পারছি না। ঠিক বলেছো তুমি, দেখো তো চিনতে পারো কিনা। এই তো সেই ছবি, যে স্টেটসম্যান পত্রিকা 23শে জুলাই। ডু ইউ সি দ্য পারসন বিহাইন্ড দ্য মাস্ক? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। এটা আমার হাতের গড়া নয় গো, এটা 1994 সালে স্টেটসম্যান পত্রিকা বের করেছে। ডু ইউ সি দ্য পারসন বিহাইন্ড দ্য মাস্ক, অর্থাৎ ছদ্মবেশের আড়ালে ওই ব্যক্তিটিকে কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ, এ তো পরিষ্কারই বোঝা যাচ্ছে এটা বালক ব্রহ্মচারী মহারাজের। হ্যাঁ, এই তো। তাই তো আমি জানতে চাই, ওনাকে আমরা দীর্ঘদিন ধরে গুরুর পোশাকে দেখেই অভ্যস্ত, এইরকম ছদ্মবেশে ওনাকে কোনোদিন দেখিনি। তাই তো আপনার কাছে জানতে চাই, এই পোশাকে উনি এখন কোথায় আছেন, কি করছেন, সঙ্গের এই ব্যক্তিটি বা কে? বাহ, খুব ভালো লাগছে তোমার কথা শুনে। জানো, আমার মনে হচ্ছে আমার এই প্রচার, আমার পরম পিতার তত্ত্ব দর্শন জানানো আজ আমার সার্থক হয়েছে। আমার পরম পিতা বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, আগে ভাগে বলেছেন, আমি যখন মাঠে নামবো তখন আমি আমার গুরুগিরির পোশাক আর রাখবো না গো। আমাকে যদি ওরা মাঠে নামতে বাধ্য করে তখন আমি ধরব মহারুদ্র দেবতার রূপ, এবং তার সঙ্গে আমার দক্ষিণ হস্তস্বরূপ থাকবে ওই নেতাজি সুভাষ চন্দ্র বোস। তবে কি এই ব্যক্তি আগামী কুরুক্ষেত্রের মহানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোস? তুমি ঠিকই ধরেছো ভাই। না দাদা, আপনি সত্যি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছেন। চলুন না, ওখানে বসে আরো বিস্তারিত ভাবে জেনে নেব এইভাবে পিতা পুত্র এখন কি করছে। বাহ, চলুন। বাহ 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 বাহ, খুব সুন্দর উপমা দিয়েছো তুমি। পিতা পুত্রের মহামিলন হলো, তাহলে তুমি আর আমি ভাই ভাই হয়ে চলো, আমরা বসে নীরবে আলোচনা করে আরো অনেক গোপন তথ্য নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে। নেতাজি সুভাষ বোস, আর এই হচ্ছে আমাদের গুরু বালক ব্রহ্মচারী। দেখো তো তারা এখন কি করছে। আপনার কথা মতো পৃথিবীর প্রত্যেকটি দেশে আমরা সংগঠন গড়ে তুলেছি। আমরা এখন মরা মানুষের দলে। আমরা 17 জন ভূত, যাদের সারা পৃথিবীর মানুষ জানে আমরা মৃত, কিন্তু আমরা সক্রিয় এবং কর্মঠ। গোটা পৃথিবী জুড়ে এই যে জঙ্গি দমনের প্রক্রিয়া শুরু হয়েছে, এসবের আসল রহস্য জানো? জানি। এসবের মূলে আসল রহস্য হচ্ছে আমাদের দুজনকে খতম করা। কিছুই করতে পারছে না, তাই বিশ্ব জুড়ে চলছে চিরুনি তল্লাশি। সেবারে আমাকে ধরবার জন্য ওরা 5 লাখ টাকা মাথার দাম দিয়েছিল। ওই পাহাড়ি অঞ্চলে ভুটানে মিটিং করতে গিয়েছিলাম। ওরা 200 জন সশস্ত্র বাহিনী পাঠিয়েছিল শুধুমাত্র আমাকে খতম করবার জন্য, কিন্তু কয়েক হাজার আমাদের উন্নত বাহিনী দেখে ওরা ভয়ে পালিয়ে যায়। আমাকেও মারার জন্য ওই সাম্রাজ্যবাদীর নেতারা পাগলা কুকুরের মতো যেখানে সেখানে মিথ্যে যুদ্ধ বাঁধাচ্ছে। কি করে আমাদের এখন ধরবে? আমরা যে এখন সব ভূত। শোনো, আমাদের এখন একটাই কাজ, ওরা 7টা ধনী দেশ একত্রিত হয়েছে, ইচ্ছে মতন বোম্বিং করছে, লক্ষ লক্ষ প্রাণ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাই ওই পৌররূপী অত্যাচারীদের আমাদের এখন বিনাশ করতেই হবে। তাহলে কি এখনই মাঠে নামবেন? আপনি তো বলেছিলেন সময় হলে সরকার, পুলিশ, জনগণ সবাইকে 1 মাস আগে চরম ওয়ার্নিং দেবেন। আপনি আরো বলেছিলেন যে উপযুক্ত সময়ে এমন একটা কথা ঘোষণা করবেন যা শুনে সারা বিশ্বের মানুষ স্তম্ভিত হয়ে যাবে। হ্যাঁ, আমি আমার ভক্ত সন্তানদের বলেছিলাম, সেদিন তোমরা রাস্তায় নামবে, যেদিন তোমাদের ঘর বাড়িতে আগুন জ্বলবে, 7 দিন শুধু রক্ত খেয়ে থাকার মতন অবস্থা সৃষ্টি হবে।
সূর্যের মুখ পর্যন্ত তোমরা দেখতে পারবে না। আর মা মনুদের উপরে অত্যাচারের চরম সীমা দেখা দেবে, আর অসুরেরা উল্লাসে হাসবে। সেদিন আমি ভেবে দেখবো নামার মতন অবস্থা সৃষ্টি হলো কিনা। সেগুলি তো সবই হচ্ছে। হ্যাঁ, তাই আমি ভেবে দেখলাম কাল পূর্ণ হয়েছে, পাপের 16 কলা পূর্ণ। আমার এক হাতে দেশলাই, আর এক হাতে কাঠি, শুধু সংযোগের অপেক্ষা। তাই আমি ওদের আর 1 মাসের চরম ওয়ার্নিং দিচ্ছি। কি বলবেন? বলবো সমস্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিনামূল্যে জনগণের কাছে বিতরণ করে দিতে হবে। বিনিময়ে জনগণ শ্রম দেবে। খাদ্য মজুদিকরণ করা চলবে না। ইলেকশনের উৎসব বন্ধ করতে হবে। বিনা অপরাধে যে সমস্ত নিরীহ জনগণকে যারা হত্যা করেছে, সেই সমস্ত হত্যাকারীদের চরমতম শাস্তি দিতে হবে। অর্থ বাজেয়াপ্ত করা হবে। ব্যক্তি মালিকানা কিচ্ছু থাকবে না। কিন্তু কিভাবে ঘোষণা করবে? এমন ভাবে ঘোষণা করব, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, অত্যাধুনিক যন্ত্র, যা অভূতপূর্ব যন্ত্র, যা আমি বহু বছর পূর্বেই বানিয়ে রেখেছিলাম, তোমাকে আমি দেখিয়ে রেখেছিলাম, আজকে নিশ্চয়ই তোমার স্মরণে পড়ছে। সেই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত রেডিও এবং টেলিভিশন চ্যানেলগুলি আমি একই সময়ে একই যোগে পোস্ট করে দিয়ে সর্বত্র আমার ছবি এবং কণ্ঠস্বর সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে এবং শুনতে পারবে। আর আমি কি করব? তুমি প্রস্তুত থাকবে। যখন ওই সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেন এবং আমেরিকা ভারতবর্ষের মসনদ দখল করে নেবে, তখন তুমি চীন কিংবা রাশিয়ার কোনো বেতার কেন্দ্র থেকে বেতার ভাষণে জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে 24 ঘন্টার মধ্যে ভারতবর্ষ আবার পুনরায় দখল করে নেবে। আর ওই সমস্ত মেকি মাতব্বরগুলোকে এক একটা করে ধরবে, আর শঙ্কর মাঝে চাবুকের ঘায়ে শিয়াল পেটা করবে। বেশ, তাই হবে। আরো কিছু? না, তুমি এখন এই ছকেই কাজ শুরু করো। চারিদিকে বিশ্বযুদ্ধ চলছে, আমাদের আর 1 মুহূর্ত সময় নেই। চলো, কুইক অ্যাকশন। ক্ষেত্র ওই সাম্রাজ্যবাদী শক্তি অগ্রাসী চেহারা নিয়ে একের পর এক দেশকে দখল করে চলেছে। ভারতবর্ষকেও তারা পুনরায় দখল করে নি। একদিকে গণরোষ, গণ অভ্যুত্থান, অন্যদিকে নেতৃমহলের বেলেল্লাপনা। তারা ওই সাম্রাজ্যবাদী শক্তিকে দেশের সিংহাসনে বসিয়ে কি করছে দেখুন তো। তারা কি পরম পিতার 1 মাসের ওয়ার্নিং শোনেনি, নাকি শুনেও না শোনার ভান করছে? দেখুন তারা এখন কি করছে। গুরুজি আমাদের 1 মাসের সময় দিয়া আছে সংশোধন হইবার জন্য, বাট গুরুজি জানে না যে আমাদের কাছে 1 মাস সময় মানে অনেক অনেক সময় আছে। যাক, আপনারা এসে গেছেন আর আমাদের কোনো ভয় নেই। ও আর বলবেন না, প্রাণ একেবারে হাঁপিয়ে উঠেছিল। আসলে প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরে দেশে একবারে লিডারলেস অবস্থা, ভয়ে গদিতে কেউ বসতেই চাইছিল না। তাই তো আমি কোনো মতে রাষ্ট্রপতি শাসনটা জারি করে অবস্থাটা ঠেকিয়ে রেখেছি। আর এই আপনাদের সাথে যুদ্ধ, ওটা তো ফর শো। এই যুদ্ধে পরাজিত হওয়ার নাম করে আপনাদের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার জন্য আপনারা এসে গেছেন। এবার আমরা নিশ্চিন্ত। দেখা যাও আপনাদের নেতাজি আর গুরুজি ঠিক করিয়া এদেশে আসিতে পারে। পুলিশ মিলিটারিকে অর্ডার দেওয়া আছে, দেখিলে ফায়ার করিবে। আরে সেটাই তো আর একটা চিন্তার বিষয়। কেন কেন? আর এই দেশের পুলিশ আর মিলিটারি মহলের মেজরিটি সেকশন ওই সুভাষ বোসকে খুব রেসপেক্ট করে। যদি আবার ম্যাকার্থারের মতো ঘটনা ঘটে, আবার যদি কোনো বিদ্রোহ হয়, যদি ওরা রিভোল্ট করে, No, তা কখনো হবে না। Quite impossible. কোথাকার এক হরিদাস পাল বালক ব্রহ্মচারী বলে কিনা স্বাধীনতার হিসাব চাই। কি আবদার! সে আরো আবদার করেছে এই দেশের জনগণকে নাকি বিনামূল্যে খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই সমস্ত দিতে হবে। আর এই বিনিময়ে নাকি জনগণ আমাদেরকে শ্রম দেবে। আরে জনগণের কাছ থেকে শ্রমটা আমরা বিনামূল্যে নিতেই পারি, তা বলে ওদের বিনামূল্যে এই সমস্ত দিতে পারি না। কি দিন এদের? মাথা পিছু 25 গ্রাম করে চিনি, 50 গ্রাম করে সর্ষের তেল,
250 গ্রাম করে চাল কি দিনই এদের? আর এই হরিদাস পাল বালক ব্রহ্মচারীকে আমরা স্বাধীনতা হিসাব দিতে যাবো কেন? আরে ঘবরাই যাচ্ছেন কেন? আমরা তো আসিয়া গাছ। হ্যাঁ, हमारे हाथे प्लान बम নিউক্লিয়ার সবই তো আমাদের হাতে। আর আপনাদের দেশের উজবুক জনগণ ওরা বিপ্লব করতে জানে নাকি? যারা এক পিচ কোলা আর এক পিচ রুটিতে খুশি থাকে, এমনি কুয়া যদি দরকার হয় ওদের গলিতে গলিতে ঝাঁঝরা করিয়া নিন, ওদের রাতের ঘুম খারিয়ে নিন। আরে দাঁড়ান দাঁড়ান, আজ সকালে আইবি ডিপার্টমেন্ট থেকে একটা খবর দিয়েছে ঠিক এই রকম সময়ে রাশিয়া কিংবা চীনের কোনো বেতার কেন্দ্র থেকে একটা জরুরি ঘোষণা সম্প্রচার হতে পারে। আমি সঙ্গে করে একটা ছোট্ট ডিজিটাল রেডিও নিয়ে এসেছি, আমি দেখি কিছু পাই কিনা। হে আমার প্রিয় দেশবাসী, আমি সুভাষ বোস বলছি। আমি শপথ করেছিলাম যে দ্বিতীয় কুরুক্ষেত্র কাণ্ডের অন্তিম মুহূর্তে তোমাদের পাশে গিয়ে দাঁড়াবো। সেই কাল উত্তীর্ণ। ওই সাম্রাজ্যবাদী শক্তি পুনরায় আজ আমাদের দেশ দখল করে বসেছে। তোমরা হতাশ হও না, আমি আমার বিশাল সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ছি। ওই সাম্রাজ্যবাদী শক্তির এমন কোন বুলেট তৈরি হয়নি যা দিয়ে আমাকে বিদ্ধ করতে পারে। ওই সাম্রাজ্যবাদী শক্তির এমন কোন বোমা তৈরি হয়নি যা দিয়ে আমাকে খতম করতে পারে। সুতরাং তোমরাও প্রস্তুত থেকো। ওই সাম্রাজ্যবাদী শক্তি পুনরায় আমাদের দেশের নেতাদের দিয়ে প্রচার করবে। আমার এই বিশাল বাহিনীকে তোমাদের সামনে তুলে ধরবে বিদেশি শক্তি হিসাবে। তোমরা স্থির বিশ্বাসে থেকো আর খেয়াল রেখো, ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে যে বিশাল বাহিনী আসছে, ওই বিশাল বাহিনী কোন বিদেশি শত্রু নয়, তারা হলো আমার এশিয়ান লিবারেশন আর্মি। তোমরা মানসিকভাবে প্রস্তুত থেকো, তাদের অর্থ দিয়ে, খাদ্য দিয়ে, আত্মহুতি দিয়ে সহযোগিতা করো। জয় হিন্দ। তবে বন্ধু, এ তো সেই সুভাষ বোসের কণ্ঠস্বর। বিশাল বাহিনী নিয়ে আমাদেরকে আক্রমণ করতে আসছে। আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো। এত পরিকল্পনা করলাম, আপনাদেরকে আনলাম, সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিরা এই দেশে পজিশন নিয়ে নিল, তাও তোকে রোকা গেল না। না, আপনাদের উপর আমাকে এবার আমার বাঁচার ব্যবস্থা আমাকেই করতে হবে। হ্যালো, কন্ট্রোল রুম। অপারেটর বলছি। আচ্ছা, আপনারা সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা করে দিন, আমরা ওই বালক ব্রহ্মচারী মহারাজের সমস্ত শর্ত বিনা শর্তে মেনে নিতে রাজি আছি। ওকে স্যার। এটা সামান্য ঘটনাতে ভয় পেলে চলবে। আমরা আছি কিসের জন্য? হ্যাঁ, আপনারা আছেন না? আসলে সুভাষ বোসের ধমকানির চোটে আমি একটু নার্ভাস ফিল করছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ভরসা দেন তাহলে আমি এটা রেকটিফিকেশন করে নিচ্ছি। প্লিজ, ঠিক আছে। ডোন্ট মাইন্ড। হ্যালো। হ্যালো অপারেটর। ইয়েস। আচ্ছা, আপনারা ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং থেকে একটা সম্প্রচার করুন যে দেশের উত্তর পূর্বাঞ্চল দিয়ে বিদেশি শত্রু ঢুকছে, আর দেশের সমস্ত ফোর্সকে আপনারা ওইদিকে ডিপ্লয় করুন। সাধারণ মানুষ যাতে ওদেরকে প্রতিহত করে সেই দিকে ব্যবস্থা নিন। আর এই ঘোষণা রেডিও এবং টিভির সমস্ত চ্যানেলে 24 ঘন্টা ধরে আপনারা প্রচার করুন। সে কি স্যার, আমাদের স্ক্রিপ্ট রেডি। আরে রাখুন, ওই স্ক্রিপ্ট আর চলবে না। আমাদের বিদেশি বন্ধু যারা আছেন তারা কথা দিয়েছেন তাদের আরো ফোর্স আমাদের দেশে আনছেন, কাজে আপনারা এই স্ক্রিপ্টটাই চালান। ওকে স্যার, ওকে। এই আপনি যতই অভয় দিন না কেন, এই জনস্রোতকে বোধহয় আর ঠেকানো যাবে না। ওরা যেভাবে এগিয়ে আসছে তাতে পরে আমাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। আরে ঘবরাও যাচ্ছেন কেন? আপনি অ্যাকশন স্কোয়াডটা ডাউন করুন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। অ্যাকশন স্কোয়াড। হ্যালো, জেনারেল অ্যাকশন স্পিকিং। স্কোয়াড। আচ্ছা, আপনারা এক কাজ করুন, বলুন। ওই
উত্তর পূর্বাঞ্চল দিয়ে যে সমস্ত বিদেশি শত্রু ঢুকছে তাদেরকে এক ধারসে গুলি চালানোর জন্য সমস্ত ফোর্সকে অর্ডার দিন। গুলি তো চলছে স্যার, কিন্তু বেশিরভাগই ফাঁকা আওয়াজ। তার মানে হ্যাঁ স্যার, মিলিটারিরা জেনে গেছে ওই বিশাল বাহিনীর পেছনে নেতাজি সুভাষ বোস আছেন, তাই তারা হয়তো এখনই ঘুরিয়ে বন্দুক করবে স্যার আপনাদের দিকে। সুভাষ সুভাষ আর সুভাষ, এই লোকটাকে যদি এই লোকটার জন্য আমরা ভারতীয় নেতারা একটা দিন রাত্রিবেলায় ঘুমোতে পারিনি। একে যদি আমরা এবার হাতের মুঠোয় পাই, ওর মুন্ডু আমরা চিবিয়ে খাবো। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার, হ্যাঁ, আমি আপনার পালান স্যার, কেন কি হলো? জনগণ পার্লামেন্ট ঘিরে ফেলছে স্যার। আচ্ছা, সারা জীবন স্যার অনেকের মুন্ডু চিবিয়ে খেয়েছেন স্যার, এখন জনগণ আপনাদের মুন্ডু চিবিয়ে খাবে। স্যার স্যার, আরো দুঃসংবাদ আছে স্যার। কি হলো তাড়াতাড়ি বলুন। ওই বালক ব্রহ্মচারী বিশাল ভক্ত সন্তানদের দেখে হ্যাঁ। দেশের পুলিশ মিলিটারি সব পাচার তলে বন্দুক রেখে হা করে তাকিয়ে আছে স্যার। আরে এই বন্দুকগুলোকে ওদের পাছার তলায় রাখার জন্য ওরা গুলি করছে না কেন? কি করবে স্যার, গুলি তো ওরা করেছিল, কিন্তু সব গুলিগুলি ফুলের মালা হয়ে ওদের গলায় ঝুলে পড়েছে স্যার। হ্যাঁ স্যার, আরো সাংঘাতিক খবর। বলুন বলুন ওই তাড়াতাড়ি বলুন। বিশাল বাহিনীর হাজার হাজার সোলজারের বয়স 100 বছরের ওপর। আমাদের দেশের বহু বিভীষণের মতন অনেককেই ওদের দলে আছে, যাদের আমরা জানি মৃত বলে। আরে আপনারা কি করছেন এখনো? সারা জীবন ধরে পৃথিবীর সমস্ত দেশে আপনারা দাদাগিরি করেছেন। হ্যাঁ? ভিয়েতনামে দাদাগিরি করেছেন, ইরাকে করেছেন, আফগানিস্তানে করেছেন। এখন এই সুভাষ বোসকে আটকানোর দ্বারা আপনারা তো দেখছি কাগুজে বাঘ। আমাদের পুলিশ মিলিটারি বহুত চেষ্টা করিতেছে, বাট চন্ডাল বস স্পিরিচুয়ালি পাওয়ারফুল, ইয়া তো আগে বুঝিতে পারে নাই। আগে বুঝিতে পারে নাই। আপনাদের অবস্থা হয়েছে ওই কুরুক্ষেত্র কাণ্ডে দুর্যোধনের মতো। দুর্যোধনও বুঝতে পারেনি কুরুক্ষেত্র কাণ্ডে কৃষ্ণ আর অর্জুনের কত ক্ষমতা। যখন বুঝেছিল, যুদ্ধ শেষ। জেনারেলকে ট্রায়াল, জেনারেলকে হ্যালো, জেনারেল, হ্যাঁ বলছি স্যার। আচ্ছা, আমি তো দেশের অবস্থা বিশেষ সুবিধা মনে হচ্ছে না আমার। না স্যার, আপনি আমাদের পার্লামেন্টের সিকিউরিটি বাড়িয়ে দিন আর আমাদের সেফটির জন্য দুজন বিশ্বস্ত কমান্ডোকে পাঠান। ওকে স্যার, এখনই পাঠিয়ে দিচ্ছি। এই তোমরা যাও। থেকে আমাদের পাঠিয়ে দিয়েছে আপনাদের প্রোটেকশনের জন্য। আমার যা মনে হচ্ছে জেনারেল বোধহয় ঠিকঠাক কাজ করছে না। আমি এখনই আবার কন্ট্যাক্ট করছি। হ্যালো। আরে জেনারেলে আপনি কাদেরকে পাঠালেন? কেন স্যার? আমি বললাম দুজন বিশ্বস্ত লোককে পাঠান, আর এরা কি বলছে নাকি বাইরে যারা আছে তারা না খেয়ে কি সব, আমি তো বুঝতে পারছি না কিছু। না না স্যার, ওরা খুব বিশ্বস্ত, ওদের দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না। না না না, আমি আপনার উপর আর ভরসা রাখতে পারছি না। শুনুন, আমরা এই দেশ থেকে এখনই পালিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, চাইছি আপনি একটা ব্যবস্থা করুন। আমাদের সুপারফাস্ট ফ্লাইট রেডি করুন আপনি। জেনারেল, হ্যাঁ বলুন স্যার। আপনি আমাদের সুপারফাস্ট ফ্লাইট রেডি করুন, আমরা এখনই দেশ থেকে বেরিয়ে চলে যাব। স্যার, বেলুন সুপারফাস্ট ফ্লাইটটা রেডি করুন প্লিজ। ফ্লাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু যাবেন কোথায়? তার মানে সারা পৃথিবী জুড়েই তো যুদ্ধ চলছে, সে কি? মহাকুরুক্ষেত্রের যুদ্ধ স্যার। তাহলে আচ্ছা, আপনি এক কাজ করুন, আমাদের বলুন। সেফটির জন্য আন্ডারগ্রাউন্ডে কিছু লোহার বাংকার তৈরি করা হয়েছিল, সেখানে আমরা ঢুকতে পারবো তো? নো স্যার, আন্ডারগ্রাউন্ডের বাংকারগুলো স্যার ওই এশিয়ান লিবারেশন আর্মি সোলজাররা দখল করে ওখানে নার্সিং আর হেলথ কেয়ার বানিয়ে ফেলেছে স্যার। সেখানেও লিবারেশন আর্মি ঢুকে পড়েছে? ইয়েস স্যার। তাহলে এক কাজ করুন, আমাদের বলুন। ওই বেলুন রেডি করুন, আমরা বেলুনে চড়ে দেশ থেকে পালিয়ে যাব। বেলুন? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, বেলুন ভালো আছে, ওকে। কিন্তু সারা পৃথিবী জুড়ে এত বোম্বিং হয়েছে স্যার, বাতাস ভারী হয়ে গেছে, বেলুন তো আর উঠছে না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি এক কাজ করুন,
আপনাদের দৌড় বোঝা গেছে, আপনাদের সমস্ত বাহিনী আমাদের সেফটি দেওয়ার সব পারলো না। আচ্ছা, আপনি এক কাজ করুন, ওই সাউথ দিল্লিতে গ্রেটার কৈলাসে একজন অবধূত বাবার আশ্রম আছে, জল পাওয়ার আপনি অবধূত বাবাকে যেখান থেকেই পারেন আমাদের এখানে পাঠানোর ব্যবস্থা করুন। স্যার, সমস্যা হচ্ছে কি, ওই অবধূত বাবার ওপরে পাবলিক তো ক্ষিপ্ত, তাই ওনার প্রোটেকশনের জন্য ওখানেও কিছু সোলজার গেছে। আচ্ছা, কিন্তু ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না না স্যার। না, আপনি প্লিজ এই হেল্পটা অন্তত করুন। আচ্ছা, আমি যেভাবেই দেখছি পারুন কোথায় ওনাকে এখানে খুঁজে পাওয়া পাঠানোর যায়। ব্যবস্থা করুন। খবর আমায় দিতে হবে না সাহেব, আমি নিজেই এসে গেছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সারা দেশে অশান্তির আগুন জ্বলছে আর আপনি এসে বলছেন ওম শান্তি, ওম শান্তি। দোহাই গুরুদেব, আপনি আমাদের বাঁচান। জনগণ পার্লামেন্ট ঘিরে ফেলেছে, আমাদের পালানোর কোনো রাস্তা নেই। আপনি যে করে হোক আমাদের বাঁচান। আমরা রাজনীতি করা ছেড়ে দিয়ে, হ্যাঁ, শয়নে স্বপনে নিশি জাগরণে আপনারই ধ্যান জ্ঞান করব। আপনি আমাদের বাঁচান গুরুদেব। আরে পা ছাড়ো, লোকে দেখে ফেলবে যে ধর্ম নিরপেক্ষ দেশের রাষ্ট্রপতি হয়ে তুমি সাধু আমার পা ধরেছ। না না, এহেন আত্মসমর্পণ শোভনীয় নয়। কিন্তু গুরুদেব, আরে জনগণ পার্লামেন্ট ঘিরে ফেলেছে, আর এই যদি গদি চলে যায় আমরা ভারতীয় নেতারা পথের ভিখিরি হয়ে যাব। আরো খারাপ খবর আছে গুরুদেব, সকালের খবরে শুনেছি লিবারেশন আর্মি অর্থ বাজেয়াপ্ত ঘোষণা করে দিয়েছে। আর এই খবর শুনে কয়েক লক্ষ কোটিপতি লাখপতি তারা হার্ট ফেল করে মারা গেছে। তাই নাকি? হ্যাঁ, দেখি তোমার হাতটা। হ্যাঁ, আমার অনুমান মিথ্যে হয় না। তোমাকে রাউতে গ্রাস করেছে। এই সাহেব, এদিকে এসো, দেখি তোমার হাতটা। যা ভেবেছি ঠিক তাই, তোমাকে শনিতে গ্রাস করেছে। আরে ও রাক্ষস! গুরুদেব, আমাদের শনি আর রাহুর গ্রাস থেকে আপনি বাঁচান। তাহলে একটু বসো, আপাতত একটু মন্ত্র পড়ে দিচ্ছি বডিগার্ডের জন্য। ওং হরি ক্লিং, ওং শাহ, ওং ভদ্রকালী কৃপালিনী চণ্ডালিনী চামুণ্ডায় নমঃ। যা, আর কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি সারা জীবনের মতো রক্ষা পেতে চাও তাহলে তোমাকে যজ্ঞ করতে হবে। গুরুদেব, আপনি যজ্ঞ করার ব্যবস্থা করুন। আরে সবই তো বুঝলাম, যজ্ঞ করতে হলে 1 মণ চাই সোনা, 1 মণ চাই ঘি, আর 10 লক্ষ টাকা লাগবে, তবেই হবে লক্ষ্য পূরণ। আরে গুরুদেব, 10 লক্ষ কেন, আপনাকে 10 কোটি টাকা দেবো। কিন্তু সে টাকা নিয়ে আপনি করবেন কি? লিবারেশন আর্মি অর্থ বাজেয়াপ্ত ঘোষণা করে দিয়েছে, একটু আগেই আপনাকে বললাম। আরে তাহলে টাকার পরিবর্তে তুমি সোনা, ডায়মন্ড আর জুয়েলারির পরিমাণটা বাড়িয়ে দাও। আরে সে সবই আপনাকে দেব, কিন্তু পার্লামেন্ট তো সবাই ঘিরে ফেলেছে, এখন তো পালানোর কোনো রাস্তা নেই। আপনি আগে যজ্ঞ করে আমাদের বাঁচান, আপনাকে সব দেব। ধার বাকিতে আর যাই হোক যজ্ঞ হয় না। আমি এই চললাম। আচ্ছা, শুনুন, আমরা পুরোপুরি বাকিতে কাজ করছি না, অর্ধেক নগদ অর্ধেক বাকি। আমাদের কিছু ডায়মন্ড গোল্ডের জুয়েলারি আছে, এই আপনি হাতে রাখুন, বাদ বাকিটা আমরা পরে দেবো। আমাদের আগে যজ্ঞ করে বাঁচান। অসম্ভব, আমার বউ বাচ্চা আছে, 8টা ছেলে 7টা মেয়ে, এদের মাসে মাসে টাকা পাঠাতে হয়। এছাড়া আশ্রমে 4-4টা ধর্মসঙ্গিনী আছে, 10-10টা সেবাদাসী আছে। এদের সামলাতে কত খরচ তা জানো? আচ্ছা, তাহলে আমাদের বদনামের মুখোশ আমরা জনগণের সামনে ফাঁস করে দিই। আর
আর এ কলিকালের সাধুরা ভণ্ড, এ কথা দেশের বেশিরভাগ লোকই জানে। তারা এও জানে যে আমরা দেশবাসীর দুর্বল মনের সুযোগ নিয়ে ভগবানের নামে বিনা পুঁজির কারবার বেছে নিয়েছি। কিন্তু আমি তো এবার সব ফাঁস করে দেবো। তারা বেশিরভাগই 3-4টে করে বিয়ে করে রেখেছে, আর দেশ বিদেশে 8-10টা করে কিনে রেখেছো। এছাড়া প্রতিদিন নিত্য নূতন সঙ্গী নিয়ে তোমরা ঘন্টার পর ঘন্টায় চুক্তি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা জলসায় মেতে আছো। আর আমার বেলায় শুধু নাই আর নাই, আমি সব ফাঁস করে দেবো। আমি এই চললাম। আপনার মাথা ঠান্ডা করুন, মাথা গরম হয়ে গেছে কিন্তু আপনার। শুনুন, ভালো করে শুনুন। আপনারা এই ধর্ম ব্যবসায়ীরা আর আমরা এই রাজনীতির ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে এই দেশের জনগণকে রাজনীতি আর ধর্মের নামে যে ঠকান ঠকিয়েছি, এই জনগণ যদি জানতে পারে না, জ্যান্ত কই মাছ আপনার মুখে ঢুকিয়ে দেবে। পার্লামেন্ট ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আই হেল্প। আমাদের সেফটির জন্য টাকা দিয়ে ওটা বেতন দিয়েছে, ওরা রিভোল্ট করতেছে। আমাদের রেখেছেন আপনারা মাইনে দিয়ে, কিন্তু দেশ রক্ষার জন্য। কিন্তু আপনারা দেশ সেবার নামে জনগণের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জন্য আমরা আন্ডারগ্রাউন্ড এশিয়ান লিবারেশনের সঙ্গে যোগাযোগ রেখেছি। এবার আপনাদের শেষ দিন আসন্ন। এরা বিশ্বাসঘাতক আছে, মিস্টার তেওয়ারি এরা বেমান আছে। কান পয়েন্টে ধরবে, শাস্তি করে দেবেন। আমাদের টাকা খায়া আমাদের ভিতরে বন্দুক রেখেছে। একটু অপেক্ষা কর, তোদের বিচার এইবারে জনগণের হাতে হবে। মিস্টার ভট্টাচার্য, আপনি ভাষ্য করে আছেন। ভট্টাচার্য, আরে ভস্ম করা যাবে না, সাহেবকে উড়িয়ে দেবে। পুড়িয়ে যাবে। হ্যাঁ, আমার কোনো শক্তি নাই। না, শক্তি সব। মিস্টার ভট্টাচার্য, মেইন গেটে যাবেন, মেইন গেটটা খুলে দেবেন, ক্ষিপ্ত জনগণকে ঢুকিয়ে দেবেন। আর বিশেষ করে ওই একটা পাগলের বেশে একটা যুবক জনগণকে উদ্বুদ্ধ করছিল, ওই যুবকটাকে ডেকে নিয়ে আসবেন। ওদের হাতে হবে বিচার, আমরা ওদের পেছনে থাকবো। অপেক্ষা করো, তোমাদের শেষ দিন আসবে। এখনো সময় আছে, যজ্ঞ করুন। যজ্ঞ তোদের যা আছে কর। যজ্ঞ হবে না, কর। যজ্ঞ হবে না। ওই যে ক্ষমতা কত আছে। টাকা দিয়ে। আমরা কারা? আমাদের চিনতে পারছেন না? ভোটের আগে আমাদের পরিচয় ছিল গণতন্ত্রের শক্তি হিসেবে, আর আমাদের ভোটে জিতে মন্ত্রী হয়ে আমাদের চিনতে পারছেন না? আমরা আমরা সন্ত্রাসবাদী, আমরা সন্ত্রাসবাদী। দীর্ঘদিন ধরে জনগণের রক্ত চুষে খেয়েছ তোমরা, আর আজ বলছো আমরা সন্ত্রাসবাদী। তোমাদের কাছ থেকে আমাদের পাওনা গন্ডা হিসাব মতো বুঝিয়ে দিতে হবে আমাদেরকে। স্বাধীনতার হিসাব চাই, বিনয় বদল দিলে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি এই বাংলা মায়ের দামাল সন্তানরা যে রক্ত ঢেলে দিয়েছিল, সেই রক্তের বিনিময় স্বাধীনতা আজ তোমরা ভোগ করছো। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলে চাল ডাল তেল নুন দাম কমাবে, আর ভোটের পরে জিতে মন্ত্রী হয়ে দাম কমিয়েছ। মদের দাম কমিয়েছ। ঠিক করে আছে, মদের দাম কমাইয়া জনগণকে মটাল করিয়া রাখিবে, মটাল করিয়া রাখিবে। মদের দাম কমাইয়া মদকে মটাল করিয়া রাখিবে। তোমার পেছনে কে? আমার কাছে গুরুজি আছে, গুরুজি আছে, গুরুজি। আগে তাকে ঠান্ডা করিস, তারপর তোমাকে মটাল করিয়া দিবে। ওই সাধু বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আমি না, আমায় বেরো না। আমি সাধু
হবে, তোমায় মারলে পাপ হবে। তুমি সাধু মানুষ। সাধু কাদের বলে জানো? ওই দেখো লক্ষ লক্ষ সাধুর দল, যারা সৎভাবে জীবন যাপন করে। আর তুমি সাধু, দিনের বেলা সাধু সেজে থাকো, কিন্তু তোমাদের সাজা সাধুর মুখোশ খুলে যাবে এই সাধুর দলের কাছে। দেখুন এই সাধুর দল। এতে আমাদের কোনো দোষ নেই। ওই ওনারা কোটি কোটি টাকা ডোনেশন দিয়ে বলেছেন তোমরা দেশের মানুষের মধ্যে ধর্মের ভয় দেখিয়ে তোমরা আশ্রমে বন্দি করে রাখতে। আমি তো তাই করেছি। মানে আমার দোষ কোথায়? দোষ কোথায়? শুধুমাত্র টাকার জন্য এই মানুষগুলোর ধর্মের সুযোগ নিয়ে এদেরকে অধর্মের পথে পাঠিয়ে বলছো দোষ কোথায়? তোমাদের না মানলে স্বর্গে যাওয়া যে আমাদের হবে না, তাই তোমাদের ছান ছাড়িয়ে নেব। সারা জীবন ধরে পেট্রোল, পরমাণু বোমা সারা পৃথিবী জুড়ে দাদাগিরি করেছো। আর আমাদের দেশের, আমাদের প্রাণের নেতা নেতাজি সুভাষ বোসকে যারা একটু আশ্রয় দিয়েছিল, সেই ছোট ছোট রাষ্ট্রগুলোকে আফগানিস্তান, ইরান তোমরা ধুলোর অভিষে পরিণত করেছো। দেশ শাসক ছিলে, তোমাকে বলতে লজ্জা করে না? তোমরা ছিলে দেশ শাসক। বলো সেবক। হ্যাঁ সেবক। তোমরা বিজ্ঞানের বড়াই করো, তোমরা বিজ্ঞানের দোহাই দিয়ে পরমাণু চুক্তির নাম করে এই ভারতবর্ষকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করতে চেয়েছো। সারা পৃথিবীর বর্জ্য পদার্থগুলো এনে ফেলতে চাইছো এই ভারতের মাটিতে। তোমরা খেয়াল করনি যে বিজ্ঞান নিয়ে তোমাদের এত বাড়াবাড়ি, সেই বিজ্ঞানের ধারক বাহক ওই নেতাজি সুভাষ বোস। তাকে মেরে ফেলার জন্য তোমরা সারা পৃথিবী ঘুরে পরমাণু বোমার ভয় দেখাচ্ছ। খেয়াল করনি নেতাজির নির্দেশে পরমাণু বোমার এগেনস্টে ফাদার বোম বানিয়ে রেখেছে রাশিয়া। আর তোমার ছাল ছাড়াবো আমরা। আমরা সেই মাত্র সযত্নে রেখে দিয়েছি ঠাকুরের আসনে। একটু অপেক্ষা করুন, এক্ষুনি এনে দিচ্ছি। ওই ভিক্ষার পাত্র হাতে নিয়ে ভিক্ষে করতে করতে দেশে ফিরে যাবে। আর কোনদিন ভুলেও আমাদের দেশের দিকে হাত বাড়াবে না। ভিক্ষার পাত্র ওরা আবার বেঁচে থাকে, আবার সবল মারবে। ওদের বেঁচে থাকার অধিকার নেই। বলুন জনগণ, বলুন ওদের গুলি করে মারবো কিনা বলুন।
করো না। ওদের মতো যারা শাসনের নামে শোষণ করে এসেছে তাদের বিচার হবে গণ আদালতে। চল শালা, চল। গণ আদালতে বিচার হবে তোদের। চল, দেখবে এবার নেতাজির নির্দেশে তোমাদের তোলা হবে এই গণ আদালতে, সেখানেই হবে তোমাদের বিচার। তারপর দেখবে কি করে সারা পৃথিবীকে শাসন নয় সেবা করতে হয়। সেবার দণ্ড নিয়ে আসবে নেতাজি সুভাষ বোস, আর তোমাদের চামড়া তুলে ডুগডুগি বাজানো হবে। জয়! তোমাকে মুক্ত করবো বলে দীর্ঘ 60 বছরের বেশি সময় ধরে আমাকে অন্তরালে কাটাতে হয়েছে। মা, মা গো, তোমাকে মুক্ত করবো বলে আমি জন্ম নিয়েছি। মা, আমি তোমার জন্য বলি, আজ আমার জন্ম সার্থক হয়েছে। আজ তুমি মুক্ত, সম্পূর্ণ স্বাধীন। পরম পিতা, হে আমার ছদ্মবেশী ভগবান, আজ তোমার ইচ্ছাই পূর্ণ হলো। এবার আমায় ছুটি দাও। ছুটি দেব, তবে এখনই নয়। আমার তো আর এখানে বেশি দিন থাকা হবে না। আমি থাকবো মাত্র কয়েকটা মাস। তোমাকে এখন থাকতে হবে বেশ কয়েক বছর। বেদের যুগের শাসনভার এখন তোমার উপরে। এই যে সারা পৃথিবী জুড়ে যে চরম ধ্বংসকাণ্ড ঘটে গেল, এই চরম ধ্বংসকাণ্ডে কোটি কোটি প্রাণ নিশ্চিহ্ন হয়ে গেল। এই চরম ধ্বংসকাণ্ডের পর যারা বেঁচে রইল তাদের দায়িত্ব কর্তব্য তুমি যথাযথভাবে বুঝিয়ে দিয়ে তুমি ফিরে যাবে বিশেষ প্রমোশন নিয়ে। গদিতে কেউ বসবে না, গদিতে থাকবে লাঠি, ন্যায়দণ্ড। এই সিংহাসনে তোমরা মর্যাদা দিও। বেদের যুগে যারা দায়িত্ব পাবে তারা সবাই মায়ের মতন নিষ্কাম নিঃস্বার্থ সেবার মন নিয়ে থাকবে। আজ থেকে প্রতিষ্ঠা হলো বেদের যুগ, সত্য যুগ। তবে কি জনগণ তোমার অন্তর্ধান পর্বে সব সময় আমাকে প্রশ্ন করত, তোমার সাথে আমার কি সম্পর্ক? আমি জনগণকে বলতাম, সে ফিরে আসুক, তোমরা তার কাছ থেকে জেনে নিও তার সাথে আমার কি সম্পর্ক। আজ এই মহামিলনের মিটিংয়ে পৃথিবীবাসী তোমার কাছ থেকে কিছু জানতে চায়। আমার প্রথম পরিচয় হলো আমি এই দেশের একটি ছোট্ট ধূলিকণা। অবশ্য পরম পিতা আমাকে মহাকাল বলে থাকেন। ওই সোনার বাংলায় ওনার সঙ্গে প্রথম আলাপ হওয়ার পর উনি আমাকে একটা অ্যাকশন বাহিনী গঠনের জন্য পরামর্শ দেন। আমিও ওনাকে একটা সন্তান বাহিনী গঠনের জন্য অনুরোধ করি। আমার অন্তর্ধান থেকে অন্তরালে থাকার যাবতীয় পরিকল্পনা ওনারই। আজ যে অসুর ও শোষক গোষ্ঠী উচ্ছেদ হলো, তাই এই ছদ্মবেশী ভগবানের কৃপাতেই সম্ভব হয়েছে। এক কথায় আমি ভক্ত, উনি ভগবান। আমি এই যুগের অর্জুন, উনি কৃষ্ণ। আমি স্রোতগিরি প্রবাহ, উনি কীর্তিনাশা নদী, একালের মহান পরম পিতা। যে ধ্বনি থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, সেই ধ্বনির মালিক উনি। আমি সুলতান। ভুলো না পৃথিবী রাম নারায়ণ রাম।
ঠাকুর বলো ব্রহ্মচারী সাধক নেতাজির নাম ভুলো না এই নাম। রাম নারায়ণ রাম নারায়ণ